পারমিতার বড় যা সোনালী এখন গর্ভবতী ছিল, আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সোনালী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু পারমিতা এখনো পর্যন্ত মা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারেনি। দেখতে দেখতে এভাবেই কয়েক বছর কেটে যায়। আর দেখতে দেখতে দিনের পর দিন সেই বাড়ি অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজে ভেসে ওঠে, কারণ বড় বৌমা এখন 100 সন্তানের মা হয়ে ওঠে। কিন্তু পারমিতা এই ব্যাপারে মোটেই খুশি হয় না। আমার শাশুড়িমা এবার সব সম্পত্তি আমার বড় জায়ের নামে লিখে দেবে। 100 জন ছেলে মেয়েকে নিয়ে বাড়ির মধ্যে রাজত্ব করছে, নিজে একা একা ওদেরকে সামলাতে পারে না, আর আমার উপর সব দায়িত্ব চাপিয়ে দেয়। আমার আর ভালো লাগে না। পারমিতা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। আর তখনই সোনালীর 2 ছোট মেয়ে পারমিতার কাছে আসে, কারণ তাদের ভীষণ পরিমাণে খিদে পায়। কিন্তু পারমিতা কিছুতেই তাদেরকে রান্না করে খাওয়াতে চায় না। এই কেন রে, আমি তোদেরকে রান্না করে খাওয়াবো কেন? তোরা তোদের মায়ের কাছে যা, মা রান্না করে খাওয়াবে। খেয়ে বসে কাজ নেই তো আমার? এই গরমের মধ্যে আমি নাকি এখন তোদেরকে রান্না করে খাওয়াতে যাব? সকালে ডাল ভাত রান্না হয়েছে, যদি খিদে পাই গিয়ে ডাল ভাত খেয়ে নে। না কাকিমা, আমরা ডাল ভাত খাবো না। আর মা এখন ভাইদেরকে ভালো করে তেল মাখাচ্ছে, তারপর ওদেরকে স্নান করাতে নিয়ে যাবে। তাই মা বলল তোমার কাছে খাবার চাইতে। আর তুমি তো খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারো, তুমি আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াও। না, আমি একদম বিরিয়ানি রান্না করতে পারি না। আমার ঘর থেকে চলে যা বলছি। আমি এখন বিশ্রাম করছি, আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? এই বলে পারমিতা তার বড় জায়ের 2 মেয়েকে ঘর থেকে বার করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন বড় জায়ের 100টা বাচ্চা কাচ্চার জন্য পারমিতা ভীষণই বিরক্ত বোধ করে। একদিন পারমিতা শ্বশুরবাড়ির সবাই মিলে ঠিক করে তারা শপিং মলে শপিং করতে যাবে। তাই কিছুক্ষণের মধ্যেই সোনালী তাদের বাড়ির বড় গাড়িতে তার 100টা বাচ্চাকে নিয়ে উঠে বসে পড়ে। কি ব্যাপার পারমিতা, তুমি গাড়ির বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। তুমি এসে বসলে তারপর গাড়ি ছাড়বে, আমরা একসঙ্গে শপিং করতে যাব। চলে এসো। ফালতু কথা বলো না দিদি, আমি কোথায় বসবো? হ্যাঁ, কারণ তোমার 100টা বাচ্চা কাচ্চা গাড়ির মধ্যে জায়গা দখল করে বসে আছে, আর আমি কি গাড়ির মাথায় বসবো নাকি? আরে এটা কি কোনো বড় ব্যাপার? আমি আমার কয়েকটা বাচ্চাকে কোলে করে নিয়ে যাচ্ছি, তুমি আমার কয়েকটা বাচ্চাকে কোলে তুলে নাও, তাহলে তুমিও গাড়ির ভেতরে অ্যাডজাস্ট করে বসতে পারবে। মা, আমি কাকির কোলে বসবো, আমি কাকির কোলে বসবো মা। এভাবেই বিল্টু পারমিতার কোলে বসার জন্য জেদ করতে শুরু করে। তাই পারমিতার কিছু করার থাকে না, সে গাড়িতে ঢুকে বিল্টু সহ কয়েকটা বাচ্চাকে নিজের কোলে বসিয়ে নেয়। আর এভাবেই গাড়ির মধ্যে চাপাচাপি করে সবাই হই হুল্লোড় করতে করতে শপিং মলে যেতে শুরু করে। কিন্তু এরই মধ্যে কখনো কখনো কয়েকটা বাচ্চা খিদে পেয়েছে বলে কেঁদে ওঠে, আবার বেশ কয়েকটা বাচ্চা নিজেদের মধ্যে মারপিট করে, যা দেখে পারমিতা খুবই বিরক্ত হয়ে ওঠে। আমার আর ভালো লাগে না, মনে হচ্ছে আমি কোনো চিড়িয়াখানাতে আছি। কখনো কেউ কান্নাকাটি করছে, কখনো কেউ আবার মারপিট করছে, আর আমি একটা মস্তিষ্কের মহিলা এদের মাঝখানে আটকে পড়েছি। এসব কথা ভাবতে ভাবতে পারমিতার কোল হঠাৎ করে যেন গরম হয়ে ওঠে, কারণ বিল্টু ভুল করে পারমিতার কোলে টয়লেট করে দেয়। মা, আমি কাকিমার কোলে হিসু করে ফেলেছি। ইস ছি, কি বিচ্ছিরি! বিল্টু, তুই ভীষণ বদমাইশ। আমি ভালো করেই জানি তুই কেন আমার কোলে বসেছিলিস। তুই টয়লেট করে আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিলি। আর দিদি, তুমি পারো বটে। তুমি যখন জানো তোমার ছেলে লোকের কোলে টয়লেট করে দেয়, তাহলে ওকে কেন হাগিস পরিয়ে নিয়ে আসোনি? অসহ্যকর একেবারে। পারমিতা, বিল্টু এখন অনেক ছোট, তুমি ওকে এভাবে বকাবকি করো না। আর আমি সব বাচ্চাকেই হাগিস পরিয়ে নিয়ে এসেছি, কিন্তু বিল্টুর কথা আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে তারা শপিং মলে গিয়ে পৌঁছায়। শপিং মলে যাওয়ার পর সোনালী পারমিতাকে একটা দামি শাড়ি কিনে দেয়, আর পারমিতা ওয়াশরুমে গিয়ে সেই শাড়ি পরে চলে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। আর প্রত্যেকদিন বড় জায়ের 100টা সন্তান বাড়ি একেবারে মাথায় করে তোলে। একদিন সোনালী এবং পারমিতা যখন বাজার করতে যায়, তখনই পাশের বাড়ির মালতী কাকিমার সঙ্গে তাদের দেখা হয়। কি ব্যাপার মালতী কাকিমা, এই 2 দিন আগে মেয়ের ধুমধাম করে বিয়ে দিলেন, আর আমাদেরকে নিমন্ত্রণ করলেন না তো? পাড়ার সবাই বলা কওয়া করছিল বিয়ের আয়োজন নাকি খুব ভালো হয়েছিল, কিন্তু আমরা এই নিমন্ত্রণ থেকে বাদ পড়ে গেলাম কেন?
আর বলো না পারমিতা, তোমার এই বড় যা যেরকম কাণ্ড ঘটিয়েছে সেই কারণে তোমাদেরকে নিমন্ত্রণের তালিকা থেকে বাদ দিতে হয়েছে। কেন কাকিমা, আমি আবার কি করলাম? তোমার লজ্জা করে না? ছি, বাড়ির মধ্যে 100টা বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করছো। আবার বড় বড় কথা, তোমাদের সবাইকে যদি নিমন্ত্রণ করতাম তাহলে তোমার 100টা ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমার বাড়ির সব খাবার শেষ হয়ে যেত। তাই জন্য তোমাদেরকে আমি নিমন্ত্রণ করিনি। আর পারমিতা, তুমি একমাত্র তোমার বড় জায়ের এতগুলো সন্তানের কারণেই নিমন্ত্রণ পাওনি। এই কথা বলে মালতী দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই পারমিতা তার বড় জাকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে। কারণ সত্যি পারমিতার মালতী দেবীর মেয়ের বিয়েতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল। সে শুধুমাত্র তার বড় জায়ের জন্য নিমন্ত্রণ বাড়িতে যেতে পারে না। তাই সোনালী চুপচাপ করে সব কথা সহ্য করে। তোমার এতগুলো সন্তানের জন্য আর কি কি যে আমাকে দেখতে হবে আমি জানি না, অসহ্য একেবারেই। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর সোনালী তার 100 সন্তানকে লেখাপড়া শেখাবে বলে শহরের সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুলে তাদের ভর্তি করে। এমনকি তাদের পড়াশোনা করানোর জন্য বাড়িতেই কয়েকজন টিচার রাখা হয়। সোনালী তাদের মানুষ করার জন্য কোনো রকম কোনো কমতি রাখে না। কিন্তু এগুলো পারমিতা মোটেই সহ্য করতে পারে না। তোমার বড় বৌদি আর বড়দা যেভাবে ওই 100টা বাচ্চাকে মানুষ করার জন্য টাকা পয়সা নষ্ট করছে, আমার মনে হয় এবার আমরা পথে বসবো। তুমি ওদেরকে কিছু বারণ করতে পারছো না? তাও যদি ওই 100টা বাচ্চা তোমার বৌদির। পারমিতা কিছু বলতে যাবে তার আগেই নন্দন তাকে চুপ করিয়ে দেয়। তুমি আমার বৌদি আর তাদের সন্তানকে নিয়ে কোনো রকম কথা বলবে না। ওরা যা করেছে ওদের টাকা দিয়ে করেছে, সুতরাং এতে আমাদের মাথা ব্যথা হওয়ার তো কিছু নেই। ওরা যদি অতগুলো সন্তানকে নিয়ে সুখে থাকে তাহলে তো ভালোই। তুমি কেন মনে মনে হিংসা করছো? আমি হিংসা করছি কারণ কখনো না কখনো আমার তো সন্তান হবেই। আর তোমার বড় বৌদি আর বড় দাদা যদি ওদের পেছনে সব টাকা খরচা করে দেয় তাহলে আমার বাচ্চার পরবর্তীকালে কি হবে বলো তো? জেঠি জ্যাঠা হিসাবে আমার বাচ্চার প্রতি ওদের তো কিছু কর্তব্য আছে। আগে আমাদের সন্তান হোক, তখন দেখা যাবে। এখন গাছে কাঁঠাল আর গোপে তেল দিয়ে কোনো লাভ নেই, বুঝেছো? নন্দন তার দাদা এবং বৌদির হয়ে কথা বললে পারমিতার কিছু করার থাকে না। সুতরাং সে চুপচাপ সবকিছু মেনে নেয়। দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। আর একদিন সোনালী তার বাচ্চাদেরকে বাড়িতে রেখে বাপের বাড়িতে যায়। আর এই সুযোগে পারমিতা সেই বাচ্চাগুলোকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নেয়। এই, তোরা 10 জন মিলে আজকে রান্না বান্না করবি। আর হ্যাঁ পিঙ্কি, তোর বাকি বোনেদেরকে বলে দে সব নোংরা শাড়িগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে দিতে। আর তোর ভাইদেরকে বল বাড়িঘর ঝাড় দিয়ে মুছে ফেলতে। কাকিমা, তুমি দিদিদের দিয়ে কেন রান্না করাচ্ছ? আর আমরা কেন ঘর বাড়ি মুছবো? মা যদি জানতে পারে তাহলে মা খুব রেগে যাবে। আর আমরা তো এখন ছোট, আমরা এখন এসব কাজ করতে পারি নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই বাড়িতে থাকছিস, টাকা পয়সা ধ্বংস করে খাওয়া দাওয়া করছিস, পড়াশোনা করছিস, আর বাড়ির কাজ করতে বললেই তোদের নাটক। আমি কিন্তু তোদের মা নই। আর একদম আমাকে কাকিমা বলে ডাকবি না। যা চুপচাপ কাজ কর। আজকে তোদের মা নেই যে তোদেরকে বাঁচাবে। আর তোদের মা বাড়িতে আসার পর যদি এসব কথা বলেছিস তাহলে তোদের জিভে আমি কিন্তু গরম খুন্তির ছ্যাঁকা দেব। এভাবে পারমিতা বাচ্চাগুলোকে ভীষণ পরিমাণে ভয় দেখায়। তাই বাচ্চাগুলো বাধ্য হয়ে বাড়ির কাজ করতে শুরু করে। কিন্তু সেই ছোট ছোট বাচ্চাগুলো যখন রান্নাঘরে রান্না করতে যায় তখন তারা হাঁড়ি করে সবকিছু উল্টে রান্নাঘর নোংরা করে ফেলে। আর যা দেখে পারমিতা ভীষণই রেগে যায়। তাই তখনই পারমিতা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য মারধর করতে শুরু করে। কাজের বেলায় একেবারে অষ্টরম্ভা, আমার রান্নাঘরটা একেবারে নোংরা করে দিল। ঠিক মতো রান্না বান্না করতে পারছিস না? রান্নাঘরের সব নোংরা তোরা এখনই পরিষ্কার করবি। যা তাড়াতাড়ি পরিষ্কার কর। কাকিমা, রান্না করতে গিয়ে আমাদের হাত তো জ্বলে পুড়ে গেছে। আর খুব জ্বালা করছে গো কাকিমা। তাই তুমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নাও। মা যদি এসে দেখতে পাই আমরা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি তাহলে কিন্তু মা আমাদের খুব বকবে। কারণ কালকে আমাদের পরীক্ষা আছে, তাই এখন আমাদেরকে পড়তে হবে। পিঙ্কি এই কথা বললে পারমিতা তাদের উপর আরো বেশি রেগে যায়। তাই সে তখনই বাচ্চাগুলোকে মারধর করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কাটে। আর রাত্রিবেলা সোনালী যখন বাড়িতে ফিরে আসে ততক্ষণে পারমিতা সব বাচ্চাদেরকে খুব ভালো মতো বুঝিয়ে দেয় যাতে তারা কেউ সোনালীকে সত্যি কথা না বলে। কিন্তু সেই বাচ্চারা মাকে দেখে আর কান্না চেপে রাখতে পারে না। তারা সবাই মিলে কাঁদতে কাঁদতে সোনালীকে গিয়ে জড়িয়ে ধরে।
তোরা এরকম করে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে তোদের? এ বাবা, তোদের হাত কি করে পড়লো? পারমিতা, আমি একদিনের জন্য বাপের বাড়িতে গেছি আর আমার সন্তানদের এমন অবস্থা কি করেছে? তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি কি করে জানবো? তোমার বাচ্চারা জানে ওদের এমন অবস্থা কি করে হয়েছে। পারমিতা এভাবে মিথ্যা কথা বললে তার বাচ্চাগুলো তখনই সমস্ত সত্যি কথা বলতে শুরু করে, যার ফলে সোনালী ভীষণ পরিমাণে রেগে যায়। পারমিতা, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের বাড়ির নামটা কি। আমাদের বাড়ির নাম হলো সাবিত্রী অনাথালয়। এই 100 জন সন্তান আমার নিজের না হলেও আমি আর তোমার দাদা কিন্তু নিজেদের অর্থের বলে এই 100টা বাচ্চাকে মানুষ করছি, আর এদেরকে আমরা ভীষণ ভালোবাসি। সোনালী এই কথা বললে পারমিতা একেবারে চুপ করে থাকে, কারণ সে সত্যিই বুঝতে পারে সেই বাচ্চাগুলোর সঙ্গে ভুল করে ফেলেছে। এমন সময় পারমিতার পুরানো দিনের কথা মনে পড়ে, যখন সোনালী প্রথমবারের মতো গর্ভবতী হয়। আর সে যখন প্রথমবারের মতো পুত্র সন্তান জন্ম দেয়, তখন সেই পুত্র সন্তান জন্মের পরেই মারা যায়। সেই শোকে সোনালী বেশ কিছুদিন খাওয়া দাওয়া করেনি কিংবা ঘুমাতে পর্যন্ত পারেনি, যার ফলে ধীরে ধীরে সোনালী ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে ওঠে। বড় বৌমা, আমি খুব ভালো করেই জানি যে তুমি সন্তান হারিয়ে যথেষ্ট পরিমাণে কষ্ট পাচ্ছ, আর তুমি কোনোদিনও মাও হতে পারবে না। সুতরাং তুমি একটা কাজ করতে পারো। পৃথিবীতে এমন অনেক সন্তান আছে যাদের মা বাবা নেই, যারা অনাথ। তুমি কিন্তু তাদেরকে মানুষ করতে পারো। আমার বড় ছেলে কম টাকা রোজগার করে না, সুতরাং এই বাড়িতে আমরা একটা অনাথ আশ্রম তৈরি করব, যেখানে আমরা অনেক ছোট ছোট সন্তানদের মানুষ করতে পারবো। শাশুড়ি মায়ের কথা শুনে সোনালী খুবই খুশি হয়। তাই সোনালী এবং তার স্বামী নিজেদের টাকা দিয়ে বাড়িতে একটা অনাথ আশ্রম তৈরি করে। আর কিছুদিনের মধ্যেই তারা সে অনাথ আশ্রমে প্রায় 100 জন বাচ্চাকে লালন পালন করতে শুরু করে। কিন্তু যা দেখে পারমিতা একেবারে হিংসায় জ্বলে ওঠে, কারণ সেই 100টা সন্তান তার বড় জামাই এবং বড় ভাসুরের না হলেও তারা সমস্ত টাকা পয়সা সেই বাচ্চাগুলোর উপর খরচা করে, যার ফলে পারমিতা সেই বাচ্চাগুলোর উপর অত্যাচার করে। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি হিংসার বশে অন্ধ হয়ে গিয়ে ভীষণ ভুল করে ফেলেছি। তুমি যখন আমাদের শাশুড়ি মায়ের নামে আশ্রম খুলেছিলে, তখন আমি তোমাকে সাহায্য করব বলেছিলাম, কিন্তু আমি কিছুই করিনি। আমি সত্যি খুব ভুল করে ফেলেছি। আমাকে পারলে ক্ষমা করে দাও তুমি। থাক, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। তুমি এবার থেকে আমাকে এই অনাথ আশ্রম চালাতে সাহায্য করবে। আর তুমি দয়া করে আমার সন্তানদের কখনো কোনো কটু কথা বলবে না। ওরা আমার নিজের না হলেও আমার নিজের সন্তানদের থেকে অনেক প্রিয়। সেদিনের পর থেকে পারমিতা কখনো তার বড় জায়ের 100টা সন্তানকে হিংসা করে না, বরঞ্চ সেও সোনালীর মতো তাদেরকে স্নেহ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর পারমিতা গর্ভবতী হয়ে ওঠে। সে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু নিজে সন্তান জন্ম দেওয়ার পরও পারমিতা নিজে সন্তানের পাশাপাশি অনাথ আশ্রমের 100টা বাচ্চাকেও খুব ভালোবাসা দেয়। রিমা এবং তার মা একটি ছোট্ট গ্রামে থাকতো। রিমার বাবা অনেককাল আগেই মারা যায়। তারপর থেকে সুলেখা দেবী কখনো লোকের বাড়িতে কাজ করে কিংবা বাড়ির সামনে ছোট্ট সবজির দোকান খুলে তার মেয়ে রিমাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করছে। এখন রিমা ক্লাস 9-এ পড়ে। পরের বছর তার মাধ্যমিক পরীক্ষা ছিল, আর সেই কারণে রিমা এখন খুবই পরিশ্রম করছে। কিন্তু আজকাল কোনো একটা কারণে সে বাড়িতে পড়তে চাইলেও স্কুলে কিছুতেই যেতে চায় না। এই রিমা, তুই কি আজকেও স্কুলে যাবি না? কি হয়েছে বলতো? প্রত্যেক সপ্তাহে 2 দিন করে স্কুল কামাই করছিস। স্কুলে দরকারি কিছু পড়ালে তুই বুঝতেই পারবি না তো। মাকে কি করে বলি যে অমল স্যারের ক্লাসগুলোই তো আমি মিস করি। স্যারের ক্লাস করার আমার একদম ইচ্ছা করে না। সবার সামনে স্যার আমাকে অপমান করে। এটাই তো লাস্ট। পরের বছর তো আর অমল স্যারের ক্লাস থাকবে না, তখন আমি শান্তি করে স্কুলে যাব। কি রে, কি হলো? চুপ করে আছিস কেন? কি ভাবছিস এত? স্কুলে কি কিছু হয়েছে? আমি কিন্তু তোর চোখ মুখ দেখেই বুঝতে পারছি তুই কিছু লোকাচ্ছিস, তাই না? আমি আবার কি লুকাবো মা? আজকাল তো বেশি ক্লাস হচ্ছে না, অনেকদিন ধরে টিচাররাও আসছে না, তাই আমি স্কুলে যাচ্ছি না এখন। যেদিন স্কুলে সব ক্লাস হবে আমি সেদিনই স্কুলে যাব। আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে হয়েছিস? আমি খুব ভালো করেই বুঝতে পারছি নিশ্চয়ই তোর স্কুলে কিছু হয়েছে। তুই তো জানিস মা, তুই আমার একমাত্র ভরসা। তুই পড়াশোনা শিখে নাম করবি এই স্বপ্ন দেখে আমি কত খাটছি বলতো।
ঠিক আছে মা, তুমি এভাবে বলো না। আমি যাচ্ছি, আমি আজকে স্কুলে যাচ্ছি। রিমা মন থেকে না চাইলেও তাকে স্কুলে যেতে বাধ্য হয়। স্কুলে গিয়ে রিমার একটুও পড়ায় মন বসে না, কারণ সে জানে একটু পরেই অমল স্যার আসবে এবং তাকে অকারণে বিরক্ত করবে। রিমার ইচ্ছা করে সবাইকে সব কথা বলে দিতে, কিন্তু স্যার যদি তাকে ক্লাস 9 থেকে 10-এ উঠতে না দেয় এই ভেবে সে কাউকে কিছু বলতে পারে না। অমল স্যার তাদের স্কুলের বিজ্ঞানের শিক্ষক ছিল, তাকে এমনিতেই সকলে খুব ভয় করত। সে ক্লাসে আসার সঙ্গে সঙ্গেই সকলেই তাকে দেখে চুপ করে যায়। এই রিমা, তুমি আগের দিন স্কুলে আসোনি কেন? তুমিও কি মায়ের মতো বাড়ি বাড়ি কাজ করা শুরু করলে নাকি? দেখো, তোমার কাছে ফাঁকা টাইম থাকলে আমাকে জানিও, আমার কিন্তু একজন কাজের লোক খুব দরকার। অমল স্যারের কথা শুনে ক্লাসের সকলে হো হো করে হাসতে থাকে। আপনি এভাবে বলছেন কেন স্যার? আমরা গরিব হতে পারি, কিন্তু মা আমার পড়াশোনায় কোনো রকমের ত্রুটি রাখেনি, আমাকে ঘরের কাজ করতেই তো দেয় না। বাবা, কথা তো এমন ভাবে বলছো যেন তোমার মা কোটিপতি। 3 মাসের ফিস এখন স্কুলে দাওনি, সেটা জানো তো? না জানলে জেনে এসো, একে বিনা পয়সা স্কুলে পড়বে, আবার বড় বড় কথা। আমার মায়ের সাথে হেড দিদিমণির কথা হয়েছে, হেড ম্যাডাম বলেছেন ফাইনাল পরীক্ষার আগে দিয়ে দিলেই তো হবে। তাহলে তো ভালোই, স্কুলের পড়াশোনার টাকা মেরে মা মেয়ে ফুর্তি করো আর কি। তোমার নিজের লজ্জা করে না? যারা সারা মাসে মাইনে দেয় তাদের পাশে ক্লাসে বসে থাকতে? তোমার তো ক্লাসে থাকার কোনো অধিকারই নেই। যাও, বেরিয়ে যাও এখান থেকে। স্যার, ওরা তো গরিব, ওরা এখন টাকা দিতে পারছে না, পরে যখন পারবে তখন তো দেবেই। এই জন্য আপনি ওকে ক্লাস থেকে বের করে দিতে পারবেন না স্যার? ওরে বাবা, এ তো দেখছি চোরের সাক্ষী মাতাল। বাহ, তাহলে তুমিও তোমার বন্ধুর হাত ধরে ওর সাথে বাইরে চলে যাও, কেমন? যাও যাও, বেরিয়ে যাও। বড়দের মুখে মুখে তর্ক করা, বের করছি তোমাদের। এই বলে অমল স্যার রিমা এবং তার বান্ধবী মনিকা দুজনকেই ক্লাসের বাইরে বের করে দেয়। মনিকা বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা তাকে দেখে হাসতে থাকে। এসব দেখে রিমার খুবই রাগ হয়। মনিকা তাকে শান্ত করার চেষ্টা করলেও সে কিছুই শুনতে চায় না। আমি ঠিক এই কারণেই স্কুলে আসতে চাই না। অমল স্যারের আমার সঙ্গে কিসের এত শত্রুতা বলতো? আমি শুধু ওনার কাছে প্রাইভেট টিউশন নিতে পারিনি বলে উনি আমাকে এভাবে বিরক্ত করেন। আমার মায়ের কি অত টাকা আছে যে আমি ওনার কাছে পড়তে পারবো? তুই কাঁদিস না রিমা, আর তো কয়েকটা দিন, তারপর তো এই অমল স্যার আমাদের ক্লাস নেবে না। তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ক্লাসের সবাই আমাকে এত অপমান করে, তুই দেখিস না? আমি তো স্কুলে পড়তে আসি, আর উনি আমাকে পারলে সব ক্লাস থেকেই বাইরে বের করে দেবেন। আজকে তো আমার সাথে তোকেও বের করে দিয়েছেন, এগুলো ভালো লাগে বলতো? মনিকার আর কিছু বলার থাকে না, সে শুধু রিমাকে সান্ত্বনা দিতে থাকে। এইভাবে আরো কয়েকদিন কাটে। এখন রিমা চাইলেও স্কুল কামাই করতে পারে না, তার মা তাকে জোর করে হলেও স্কুলে পাঠায়। রিমা স্কুলে যেতে না চাইলেই তার মা তাকে বলে সে স্কুলে গিয়ে কথা বলবে, আর এই ভয়ে রিমাকে প্রত্যেকদিন স্কুলে যেতে হয় এবং অমল বাবুর কাছে অপমানিত হতে হয়। ইস, আজ ক্লাস থেকে কি দুর্গন্ধ আসছে। তোমাদের ক্লাসে কি কোনো মাসি আসে না পরিষ্কার করতে? এত নোংরা, বর্ষার জলের স্যাঁতস্যাঁতে গন্ধ, কি অবস্থা। না স্যার, আমাদের ক্লাসটা একদম 4 তলায় বলে কোনো মাসি প্রতিদিন উপরে আসতে চায় না, আর আমাদেরও এইভাবে বসতে একদম ভালো লাগে না। তো কি হয়েছে? তোমাদের ক্লাসে বিশ্বসেরা কাজের মাসির মেয়ে তো আছে, আর তোমরা তাকে দিয়ে কাজ করাতে পারো না? এই রিমা, তুমি একটু ক্লাসটা ধুয়ে মুছে দিতে পারো তো? আপনি সবসময় আমার মায়ের নামে নিন্দা করেন কেন স্যার? আমার মা আপনার কি ক্ষতি করেছে? এই ক্লাসটা তো সবার, সবাই মিলে পরিষ্কার করব, আমি একা কেন করব? এই ক্লাসের কারণ মা লোকের বাড়িতে কাজ করে না, বুঝেছো? একমাত্র তোমার মাই করেন, সেই অর্থেই তোমাকে বললাম। স্যার, আপনি কিন্তু কারণে অকারণে এভাবে রিমা আর ওর মাকে অপমান করতে পারেন না। কোনো কাজই ছোট হয় না। আমাদের হেড দিদিমণি বলেছে সব কাজকে সম্মান করা উচিত। তুমি আবার এত বড় বড় কথা বলছো কোন সাহসে? তোমার বাবা তো অটো চালাই, আর ওই কাজটা জঘন্য হলেও সম্মানের, অন্তত দরকারের সময় তো কাজে আসে। কিন্তু তোমার বান্ধবীরা তো বংশ পরম্পরাই কাজের মাসি। মনিকার বাবা যদি অটো চালিয়ে সবার যাতায়াতে সাহায্য করে, তাহলে আমার মাও অনেকের বাড়ির কাজ করে তাদের সময় বাঁচায়, তাদের খাটনি কমিয়ে দেয়। অনেকের মায়েরা নিজেদের ঘরের কাজ করেই হাঁপিয়ে যায়, কিন্তু আমার মা নিজের বাড়ির কাজ করে, আবার অন্যের বাড়িতেও কাজ করে। আমি আমার মাকে নিয়ে গর্বিত। রিমার কথা শুনে অমল স্যার হো হো করে হেসে ওঠে। গর্বিত? আমি এরকম পরিবারে জন্ম নিলে নিজেই বাড়ি ছেড়ে চলে যেতাম। একজন কাজের মাসির মেয়ের তকমা মাথায় লাগিয়ে আমি বেঁচে থাকতে পারতাম না। আমি এভাবেই বেঁচে থাকবো, আমার মায়ের নাম আমি উজ্জ্বল করবই। আপনি আমাকে যতই অপমান করুন না কেন, আমি আর কষ্ট পাবো না। ওই কাজের মাসিদের বস্তিতে তো ভালোই বড়দের মুখে তর্ক করা শেখানো হচ্ছে দেখছি, আরো কত কি শেখানো হবে কে জানে। নাও নাও, এসব বাদ দাও,
এবার ক্লাসরুমটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দাও তাড়াতাড়ি। তোমার জন্য প্রত্যেকদিন ক্লাসটা নষ্ট করতে আমার ভালো লাগে না। রিমা আর কিছু না বলে ক্লাসরুম পরিষ্কার করতে শুরু করে। মনিকা বাদ দিয়ে তাদের ক্লাসের সকলেই রিমাকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। তাকে নিয়ে সবাই নানান রকমের কথা বলে। এভাবে আরো কয়েকদিন কাটে। অমল স্যারের রিমার উপর এই মানসিক অত্যাচার দিনের পর দিন বাড়তেই থাকে। সব সময় সে রিমার মায়ের কাজ নিয়ে তাকে সবার সামনে অপমান করে। আর সে এমন কেন করে রিমা কিছুতেই বুঝে উঠতে পারে না। এমনই একদিন রিমাদের ক্লাসে একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী আসে। তোরা ক্লাস থেকে কেউ স্বাধীনতা দিবসের দিন কোনো অনুষ্ঠানে নাম দিতে চাস? আমরা সব ক্লাসেই যাচ্ছি, নাম দিলে আজই দিতে হবে, আর বেশি সময় নেই। আমি গান গাইবো আর আবৃত্তি করব, অনেকদিন ধরেই ভেবে রেখেছিলাম। তোমরা আসছিলে না বলে আমরা বলতেও পারছিলাম না। এবারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাটক হবে না? আমি তো আগেরবার নাটকে নাম দিয়েছিলাম। এবারও কোনো নাটক হলে আমি অভিনয় করতে চাই। এই নাটকে যদি কাজের মাসির রোল না থাকে তাহলে কি করবি তুই? এটা ছাড়া তোর কিছুই পারিস না। তোর মা তোকে আর কিছু শিখিয়েছে? স্বাধীনতা দিবসের নাটকে কাজের মাসির রোল থাকবে বলে তো মনেও হয় না, কিন্তু ওকে শুধু ওই রোলটাই করতে চাই স্যার। না দাদা, আমি অন্য রোলেও অভিনয় করতে পারি। তুমি আমার কথাটা শোনো দাদা, আমার নামটা তুমি লিখে নাও। ও হ্যাঁ, সবজিওয়ালি। কাজের মাসি না হলে সবজিওয়ালির কোনো রোল থাকলে ওকে বলো। ওর মা তো ফুল টাইম কাজের মাসি আর পার্ট টাইম সবজিওয়ালি, তাই এগুলোতে ওর অভ্যাস আছে। আর এগুলো ছাড়াও আর কিছু পারবে বলে আমার মনেও হয় না। আমি তাহলে ওকে পরে জানাবো, আর যে যে নাম দিবি সে দিয়ে দে। রিমা চেয়েও তার সবচেয়ে পছন্দের জিনিসের নাম দিতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। চুপচাপ সে নিজের বেঞ্চে বসে বসে কাঁদতে থাকে। অমল স্যার এভাবে তাকে বিরক্ত করছে দেখে রিমা আর পেরে ওঠে না। সে বাধ্য হয়ে তার মাকে সবকিছু একদিন জানিয়ে দেয়। তার মেয়েকে এতদিন ধরে এত কিছু সহ্য করতে হচ্ছে জানতে পেরে সুলেখা দেবীও খুবই কষ্ট পায়। তুই আমাকে এতদিন বলিসনি কেন? তুই কি আমাকে নিজের কেউ ভাবিস না? স্কুলে গিয়ে এত কিছু সহ্য করতে হলে কারোর পড়াশোনায় মন বসে? আমি কালকেই তোদের স্কুলে যাব। ঠিক এই কারণেই আমি তোমাকে বলতে চাইনি। এতদিন তোমার নাম নিয়ে অমল স্যার আমাকে এত অপমান করেছে। আর তুমি এখন স্কুলে গেলে সবাই তোমাকে নিয়েও হাসাহাসি করবে। আর তাছাড়া এই বছরেই তো লাস্ট। পরের বছর থেকে অমল স্যার তো আর থাকবে না, তখন অন্য টিচার আসবে। কি বললি? কি নাম বললি তোদের স্যারের? অমল? ওই যে মোটা গোফ আছে, বিজ্ঞানের শিক্ষক, ও তোকে এসব বলেছে? হ্যাঁ, কিন্তু তুমি ওনাকে কিভাবে চিনলে? আমি তো ওনার কথা তোমাকে আগে কখনো বলিনি। ওর মতো নির্লজ্জ লোক এই পৃথিবীতে দুটো নেই। আমি কালকেই তোদের স্কুলে যাব, তোদের হেড দিদিমণিকে সব বলবো। আর দরকার পড়লে গোটা ক্লাসের সামনে ওর এই ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমাকে এসব কথা আরো আগে বলতে পারতিস মা। রিমা তার মায়ের কথা কিছুতেই বুঝতে পারে না। পরের দিন স্কুল খুললেই সুলেখা দেবী রিমাকে নিয়ে তাদের স্কুলে চলে যায়। সুলেখা দেবী তাদের হেডমিস্ট্রেসের ঘরে যায়, তাকে সব কথা বলে। রিমা নিজের ক্লাসে গেলেই অমল স্যার আবার তাকে ক্লাসের সামনে নানান রকম ভাবে অপমান করে। কিন্তু এবার আর অমল স্যার অপমান করে পার পায় না। হেড দিদিমণি এবং সুলেখা দেবী দুজনেই সমস্ত ঘটনা নিজের চোখে দেখে এবং ক্লাসরুমের ভেতরে ঢুকে আসে। জি অমল বাবু, আপনি এতটা নির্লজ্জ কিভাবে হতে পারলেন? একজন শিক্ষক হয়ে আপনি এত নিচে কিভাবে নামতে পারলেন? আমার লজ্জা করছে এটা ভাবতে যে আপনি আমার স্কুলে পড়ান। বলুন, আপনি এরকম কেন করেন? ম্যাডাম, আপনি? আমি বলছি দিদিমণি, এই লোকটা কত খারাপ আমি আপনাদের সবাইকে বলছি। এই লোকটা আমার বিয়ের আগে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি না করে দিয়ে রিমার বাবাকে বিয়ে করেছিলাম। তারপর এই লোকটাই আমার স্বামীর মনে আমাকে নিয়ে বিষ ঢালতে থাকে। আর আমার স্বামী সংসার বিমুখ হয়ে মদের নেশায় আসক্ত হয়ে কয়েক বছরেই মারা যায়। কিন্তু মা, তাহলে স্যার আমাকে কেন এভাবে অপমান করতো? তোমার কাজ করা নিয়ে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি তোকে নিয়ে একা থাকছি জেনে এই লোকটা নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও আবার আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমাকে বলেছে আমি যদি রাজি হই তাহলে নিজের বউ বাচ্চাকেও বাড়ি থেকে বের করে দেবে। তখন আমি রাজি হইনি বলে এই লোকটা আমাকে ধমক দিয়েছিল যে আমার মেয়েকেও আমার থেকে দূরে সরিয়ে দেবে। তাই এভাবে আমার কাজ নিয়ে তোকে অপমান করতো যাতে তুই আমাকে ঘৃণা করিস। সমস্ত কথা শুনে সবাই খুবই রেগে যায়। অমল স্যার সকলের কাছে ক্ষমা চায়, কিন্তু তাকে কেউ ক্ষমা করতে পারে না। এমনকি হেড দিদিমণি তাকে সেদিনই স্কুল থেকে তাড়িয়ে দেয়। স্কুলের একজন ছাত্রীকে নিজের কার্যসিদ্ধির জন্য দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য।
রিমার ক্লাসের ছেলেমেয়েরাও অমলবাবুর কথায় তাকে অপমান করার জন্য তার কাছে ক্ষমা চায়। তারপর থেকে সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রিমাও আর কখনো স্কুলে যেতে ভয় পায় না।